বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসের বিষয় হচ্ছে হিসাবের শ্রেণীবিভাগ বা হিসাবের বইসমূহ। তুমি যাই মনে হিসাব বইয়ের মধ্যে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে হিসাবের শ্রেণীবিভাগও একটি বিভাগ, একটা অধ্যায়। যাক, আজকে আমি তোমাদের সাথে বার্তা আসসালামু আলাইকুম স্যার। পরে আইসা সালাম দেওয়া। হ্যাঁ স্যার আমি আগে আসছিলাম স্যার, পরে আবার চলে গেছি। কেন বাবা, কি হয়েছে? তোরা আজকে লেট টেট করতেছিস কেন? আমি বুঝলাম না। ক্লাস থেকে বের করে দিছে। ক্লাস থেকে বের করে দেয় কেন আবার? হ্যাঁ স্যার মাঝে মাঝে নেটে আমাদের প্রবলেম সাথে হলে এমন হয়। ছিল স্যার। ও না, নেটের সমস্যা হলে তো আমাদের কিছু করার নাই। তো আমরা আসলে কিছুই করতে পারবো না নেটের সমস্যা হলে। হ্যাঁ, ক্লাসে, অনলাইন ক্লাসে আশা কথা হলো। তো আমি যেটা খেয়াল করছি, মানে যেটা তোমাদের মাঝে আমি দেখতে পাচ্ছি বা খেয়াল করছি, সেটা বললাম যে এই নেটের সমস্যা হলে একটা বিষয়, এটা মানতেই হবে। আমারও হচ্ছে, তোমারও হতে পারে, যে কারো হতে পারে, এটা নট এ ফ্যাক্ট। শুধু একটা কথা বলতে চাচ্ছি যে আমি এখন যে বিষয়টা ক্লাস করতে চাচ্ছি সেটা হলো বার্তা সংক্রান্ত জাবেদার। জাবেদা জনাব শাহাদাতের 2018 সালে মে মাসে লেনদেন ছিল নিম্নরূপ: মিলির নিকট হতে 50,000 টাকার পণ্য 10% বার্তায় ধারে ক্রয় করা হলো। একটা কথা তোমাকে মানতেই হবে, মিলির নিকট হতে 50,000 টাকার পণ্য 10% বার্তায় ধারে ক্রয় করা হলো। একটু আবারও বলছি, যেটা তোমার মনে রাখা উচিত, মিলির নিকট থেকে 10% বার্তায় ধারে ক্রয় করা হলো। ক্রয় এবং বিক্রয়ের সময় যখন যে বার্তা হয় সেটাকে বলা হয় কারবারি বার্তা। ক্রয় এবং বিক্রয়ের সময় আমি পণ্য যখন ক্রয় করছি, আমি যখন বিক্রি করছি, তখন যে বার্তাটা তৈরি হয় তাকে বলা হয় কারবারি বার্তা। কারবারি বার্তা সম্বন্ধে আমার যে নলেজটা আছে সেটা তোমাকে শেয়ার করছি। আমি পণ্য ক্রয় করতে যাচ্ছি, তুমি বাজারে দেখবে দোকানে, এখন বিভিন্ন দোকানে আছে 10% অফ, 10% অফ, 20% অফ, 30% অফ, আছে না এরকম? পোশাক ক্ষেত্রে 50% অফ। আবার ইভ্যালি অনেক সময় দেখা যায় 100% অফ, 100% ক্যাশ রিটার্ন। তুমি দেখেছো নাকি এরকম? কেউ দেখছো? এই ছেলেরা দেখছো নাকি এরকম? হ্যাঁ, জি না স্যার। স্যার আজ পর্যন্ত চোখে পড়ে নাই। ইভ্যালি দেখিস, ইভ্যালিতে দারাজে লাগছে 100% ক্যাশব্যাক, মানে 100 টাকার পণ্য কিনলে 100 টাকা ফেরত দিবে। এটা এক ধরনের পলিসি, যাকে বলা হয়, এটাও একটা কারবারি বার্তা। তবে কারবারি বার্তা সবসময় পণ্যের জন্য, গুণগত মানের জন্য খুব একটা ভালো নাও হতে পারে। কখন পণ্যের ডিসকাউন্ট হয় বুঝতে হবে যে পণ্যের গুণগত মান যখন কি হয়ে যায়, কমে যায়, পণ্যের তারা সেল বাড়াতে চায় বা তাদের স্টকে আছে মজুদ, যে পরিমাণ তারা উৎপাদন করেছিল ঠিক সেই পরিমাণ তারা সেল করতে পারেনি, দ্যাট টাইম তারা কি করছে, তারা কিন্তু কি করছে, 100% অফ করে দিচ্ছে, অথবা 20% অফ করে দিচ্ছে, অথবা 30% অফ করছে। এই যে অফ করছে সেটাকে বলা হয় কারবারি বার্তা। মনে রেখো, এটাকে বলা হয় কারবারি বার্তা। আবারও বলছি, এটাকে বলা হয় কারবারি বার্তা। কথাটা একটু বোঝার চেষ্টা করো তুমি। এটা বলা হয় কারবারি বার্তা। মিলির নিকটে 50,000 টাকা পণ্য 10% বার্তায় ধারে ক্রয় করা হলো। তাহলে এই যে ক্রয়, এই যে বিক্রয় করা হলো, এই সব বিক্রয়ের সময় একে বলা হয় কি, আমার কারবারি বার্তা। এটা পণ্যের মূল্য থেকে শুধু কমে যায়, কোনো ধরনের হিসাব বইতে লিপিবদ্ধ হয় না। 10% অর্থ কি? 10% অর্থ হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা 45,000 টাকা, আর 10% অর্থ হচ্ছে 10,000 টাকা, যাকে বলা হয় 90,000 টাকা। এইটা এরপরে শাহিন অ্যান্ড কংকের নিকট 20,000 টাকার পণ্য ক্রয় করা হলো, শর্ত 210 নেট 30। 210 অর্থ হচ্ছে 10 দিনের মধ্যে যদি আমি টাকা পরিশোধ করি তাহলে আমি 2% বার্তা পাবো, নেট 30। 10 দিনের মধ্যে যদি আমি পরিশোধ করি, আবারও বলছি, 10 দিনের মধ্যে যদি আমি পরিশোধ করি
তাহলে 2% বাট্টা পাবো, আদারওয়াইজ পাবো না। একটু বলো, 10 দিনের মধ্যে যদি 10 দিনের মধ্যে যদি আমি টাকা পরিশোধ করি তাহলে 10 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করি 2% বাট্টা পাবো, আদারওয়াইজ বাট্টা আমি পাবো না। শাইন অ্যান্ড কংকের নিকটে 20,000 টাকার পণ্য ক্রয় হলো। শাইন অ্যান্ড কংকের নিকটে 20,000 টাকার পণ্য ক্রয় হলো, শর্ত 210 নেট 30, 210 নেট 30। একটা কথা মনে রাখো, 210 নেট 30 অর্থ হচ্ছে 10 দিনের মধ্যে যদি বাট্টাটা পাই, টাকা পাই, তাহলে 2% বাট্টা দিব, আদারওয়াইজ বাট্টা হবে না। এটাও বলা হচ্ছে তাই সুজন নিকট হতে এত টাকার পণ্য বিক্রয়, 210 নেট 30, 2 নেট 30, 210 নেট 30। এটা হচ্ছে 10 দিনের মধ্যে যদি টাকাটা আমি পেয়ে যাই, বিক্রি করলে পেয়ে যাই, তাহলে আমি 2% বাট্টা পাবো, আদারওয়াইজ বাট্টাটা পাবো না। 10 দিনের মধ্যে যদি আমরা পেয়ে যাই তাহলে 2% বাট্টা পাবো, আদারওয়াইজ বাট্টা পাবো না। আদারওয়াইজ বাট্টা পাবো না। 10 দিনের মধ্যে যদি আমি টাকাটা পেয়ে যাই পাবো। তাহলে নগদে 20,000 টাকার পণ্য 10% বাট্টায় ক্রয় করা হলো, নগদে 1,000 টাকার পণ্য 10% বাট্টায় বিক্রি করা হলো, এগুলো সব মিলির নিকট দেনা এত টাকা 10% বাট্টায় পরিশোধ করা হলো, সুদের টাকা পাওয়া গেল। এ 10 দিন দেখো, এই যে 16 তারিখ, 6 তারিখ না সরি 7 তারিখ, আর হচ্ছে আবার 16 তারিখ, আবার 16 তারিখ, 7 তারিখ, 17 তারিখ। তাহলে এইভাবে আমরা অঙ্ক দিকে চলে যাচ্ছি। তার জাবেদাগুলো আমি একটু বলে দিচ্ছি। প্রথমেই মিলির নিকট থেকে বাট্টায় ক্রয় করা হলো, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা ওদের হিসাব ক্রেডিট 45,000 টাকা। দেখছো না, ওই যে 10% বাট্টা শেষ হয়ে যাচ্ছে। এরপরে যাও, বেলির নিকট এত টাকা পণ্য বিক্রি করা হলো, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বাট্টা হচ্ছে 90,000 টাকা। এই যে 90,000 টাকা দেখছো বাবা, 90,000 টাকা, এটা 90,000 টাকা, ওকে ডান। এরপরে হচ্ছে কি, আমাদের শাহিন অ্যান্ড কংকের নিকট হতে 20,000 টাকার পণ্য ক্রয় করা হলো, 20,000 টাকা শর্ত 210 নেট 30। শাহিন অ্যান্ড কংকের নিকট থেকে 20,000 টাকার পণ্য ক্রয় করা হলো, শর্ত 210 নেট 30, 210 নেট 30। শাহিন অ্যান্ড কংকের নিকট হতে 20,000 টাকার পণ্য ক্রয় করা হলো, নেট 210 নেট 30। আমি বলছি এইখানে যখন এটা বলা হয় তখন কোনো ইফেক্ট হয় না, যখন টাকা পাওয়া বা দেওয়া যায় তখন ইফেক্টটা হয়। যখন আমি পাবো তখন কিন্তু সেটা নগদ বাট্টা হবে না, পরিশোধ সাপেক্ষে এটাকে নগদ বাট্টা হবে। এখন তো কারার বাট্টা আছে, কোনো সমস্যা নাই, কিন্তু পরিশোধ সাপেক্ষে বা আদায় সাপেক্ষে এটাকে নগদ বাট্টা হবে। শাহিন অ্যান্ড নিকোতে 20,000 টাকার পণ্য ক্রয়, শর্ত 210 নেট 30, 210 নেট 30। দেখো এখানে 20,000 টাকা ক্রয় পদি হিসাব, এখানে কোনো ইফেক্ট পড়ে নাই। এ ধরনের ট্রানজাকশনে there is no effect in the transaction when is worker, যখন এটা তৈরি হয় when is worker হয়, অথবা যখন এটা ক্রিয়েট হয়, যখন এটা তখন এটার ইফেক্ট পড়ে না। তখনই পড়ে যখন আমরা দেখি লেনদেনটা কি হয়েছে, লেনদেনটা নিষ্পত্তি হয়েছে, তখন এই ইফেক্টটা পড়বে, এর আগে কখনোই পড়বে না। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো, আমি তোমাদের সামনে আলোচনা করতে পেরেছি। এখন আমি আরেকটা কথা বলতে চাচ্ছি। এবারে যাও, দেখো এটাও ঠিক তাই, কোনো সমস্যা নাই। প্রাপ্য হিসাব আর হচ্ছে বিক্রয় হিসাব 30,000 টাকা, নগদে 20,000 টাকার পণ্য 10% বাট্টায় ক্রয় করা হলো। নগদে 20,000 টাকার পণ্য 10% বাট্টায় ক্রয় করা হলো। একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করলেই হয়ে যাবে। নগদে কি, নগদে 20% 10% বাট্টায় 20,000 টাকার পণ্য ক্রয় করা হলো। একটু চিন্তা করো প্রিয় শিক্ষার্থী, একটু চিন্তা করো, তাই হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। একটু চিন্তা করলে তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না। আমার মনে হচ্ছে এটা কোনো প্রবলেম হবে না। কি প্রবলেম হচ্ছে না, আমি দেখো একটু তোমার সামনে আলোচনা করছি। এটা ক্রয় করছে, এটা বিক্রয় করছে বাট্টায়, সো আমাদের কোনো সমস্যা নেই। আমরা দেখবো ক্রয় হিসাব আর হচ্ছে কি, ক্রয় হিসাব আর কি বাবা, আমাদের ক্রয় হিসাব আর কি, একটু চিন্তা করো, ক্রয় হিসাব আর কি, ক্রয় হিসাব আর হচ্ছে ক্রয় হিসাব আর হচ্ছে প্রাপ্য হিসাব, আর এটা হচ্ছে আবার পদি হিসাব, আর এটা হচ্ছে প্রাপ্য হিসাব আর বিক্রয় হিসাব। ওকে গুড ফাইন, শেষ হয়ে গেল। এবার হচ্ছে মিলির নিকট হতে মিলির নিকট দেনা 10% বাট্টা
নগদে পরিশোধ করা হলো। মিলির নিকট দেনা 10% বার্তায় নগদে পরিশোধ করা হলো। ভালো কথা। তা দেখো মিলি আমাদের কাছে কত টাকা পেত, দেখো তো উপরে মিলি পেত হচ্ছে 45,000 টাকা, 10% বার্তায় পরিশোধ করেছি, তাহলে 45,000-এর 10% 4,500 টাকা। তাহলে এই টাকাটা আমরা কম দিয়েছি, তাহলে দিচ্ছি কত, তাহলে 40,500 টাকা দিচ্ছি। দেখো 40,500 টাকা দিচ্ছি, কিভাবে দিচ্ছি দেখো, এই দেখো এই যে তাকে দিচ্ছি 45,000, নগদে দিচ্ছি 40,500, আর প্রাপ্ত বার্তা হচ্ছে 4,500। প্রাপ্ত বার্তা কত, 4,500। পদে হিসাব 45,000, পদে হিসাব 45,000, নগদান 40,500, প্রাপ্ত বার্তা 4500। পদে হিসাব 40,500, 45,500, নগদান হচ্ছে 40,500, প্রাপ্ত বার্তা 4,500। প্রাপ্ত বার্তা কত, 4,500। ঠিক আছে, আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, একটু বোঝার চেষ্টা করো, আমি বুঝলেই হয়ে যাবে। পদে হিসাব 45,000, নগদান হচ্ছে 40,500, প্রাপ্ত বার্তা 4,500, প্রাপ্ত বার্তা 4,500। আবারও বলছি, পদে হিসাব 45,000, নগদান 40,500, প্রাপ্ত বার্তা 4,500, প্রাপ্ত বার্তা কত, 4,500। প্রিয় শিক্ষার্থীরা একটু মন দিয়ে শুনো, তাহলেই বুঝতে পারবে। আমরা আবারও বলছি যে পদে হিসাব কত, 45,000, নগদান কত, 40,500, প্রাপ্ত বার্তা কত, 4,500, প্রাপ্ত বার্তা কত, 4,500। কেন হচ্ছে, আমাদের এটাকে বলা হয় নগদ বার্তা। তোমরা একটু যদি বুঝো তাহলে তোমরা আশা করি বুঝে ফেলেছো যেটা এটা কি বার্তা হচ্ছে, এটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের সামনে আর একটা বিষয় উপস্থাপন করছি, সেটা দেখো, যে সেটা তুমি দেখতে পারো কি আছে এখানে, দেখো তো, শাহিন এন্ড কনকে পরিশোধ করা হলো, তাই না? মিলিকে পরিশোধ করছি, সুজনের নিকট পাওয়া গেল, সুজনের কাছে সুজন কত টাকা বিক্রি করা হয়েছে, 30,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে, 20,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে, তার থেকে আমরা পেয়ে গেছি। দেখো আমি বলছিলাম যে 10 দিনের মধ্যে যদি পাই, 10 দিনে যদি পাই, 8 তারিখ 10 দিনে যদি পাই, তাহলে তাকে আমরা ছাড়বো টাকা কত পার্সেন্ট, 2%, 210, 2/10, তাহলে 10 দিনের মধ্যে দিয়েছে, তাই না? 8 তারিখ ইন্টু কত, আমাদের 16 তারিখ, তাহলে কি অবশ্যই দেখো 8 তারিখ হলো 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 9 দিন, মানে 10 দিনের মধ্যে হয়েছে। তাহলে 2%, কত টাকা 2%, 20,000 টাকা 2%। প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে ভাবো, তাহলে হয়েছে নগদান হিসাব 19,400, নগদান হিসাব 19,400, প্রাপ্ত বার্তা হিসাব 600, প্রাপ্য হিসাব 30,000, প্রাপ্য হিসাব 30,000 টাকা। আবার বলছি, প্রাপ্য হিসাব 30,000 টাকা। প্রাপ্য হিসাব কত, 30,000 টাকা। একটু বোঝার চেষ্টা করো, প্রাপ্য হিসাব 30,000 টাকা। আবারও বলছি, নগদান কত, 19,400, প্রাপ্য বার্তা 600, প্রাপ্য হিসাব 30,000, প্রাপ্য হিসাব কত, 30,000, কত টাকা, 30,000 টাকা। একটু মন দিয়ে শুনলেই হয়ে যাবে। আবারও বলছি, নগদান হিসাব কত, 29,400, প্রাপ্য বার্তা আফা, এই ক্লাসে ওকে, হ্যাঁ হ্যালো, আমি যে কথাটা তোমাদের সাথে বলতে চাচ্ছি সেটা দেখো যে এটা বুঝছো কিনা। এটা যদি বুঝে থাকো তাহলে ব্যাংক হিসাব 81,000, পত্র বার্তা 9,000 এবং প্রাপ্য হিসাব 90,000। ব্যাংক হিসাব কত, 81,000 টাকা, পত্র বার্তা 9,000, প্রাপ্য হিসাব 90,000 টাকা। প্রাপ্য হিসাব কত, 90,000 টাকা। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি কি, একটু মন দিয়ে শুনো, যে ব্যাংক হিসাব 81,000, পত্র বার্তা 9,000, প্রাপ্য হিসাব 90,000 টাকা। প্রাপ্য হিসাব ব্যাংক হিসাব কত, 81,000 টাকা, ব্যাংক হিসাব কত, 81,000, পত্র বার্তা 9,000, প্রাপ্য হিসাব 90,000 টাকা। প্রাপ্য হিসাব কত, 90,000 টাকা। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক হিসাব কত, 81,000, পত্র বার্তা 9,000, প্রাপ্য হিসাব 90,000 টাকা। প্রাপ্য হিসাব কত, 90,000 টাকা। আবারও বলছি, কেন, ব্যাংক হিসাব কত, 81,000, পত্র বার্তা 9,000, প্রাপ্য হিসাব হচ্ছে 90,000 টাকা। ক্লিয়ার হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা? আশা করি, আমার মনে হচ্ছে তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো এবং বোঝার চেষ্টাও করেছো, তাই না? ওকে, এখন আমি যে বিষয়টা তোমাদের সাথে তুলনা করছি সেটা কি দেখো, এখন তোমাদের সামনে আর একটা তুলনা করছি,
যে শাহিন এন্ড কংকে নগদে পরিশোধ করা হলো। শাহিনের নিকট দেখো তো বাবা, শাহিন 7 তারিখ, তাকে দিচ্ছিস কত রেখে 17 তারিখ। 7 থেকে 17 গুণে দেখো তো বাবা, 7 থেকে 17, তাহলে 7 গেল, 8 9 10 11 12 13 14 15 16 17, 10 দিন, জাস্ট 10 দিন। 7 থেকে 17, 10 দিন। যদি সেটা 18 তারিখ হতো তাহলে কিন্তু সেই সুদটা পেত না, সেই সুদটা পেত না। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। আবারও বলছি যে যেটা হচ্ছে আমাদের বোঝার চেষ্টা হয়েছে বা বুঝছি, সেটা হলো আমাদের কি নগদান হিসাব গেলটা, পদী হিসাব, নগদান হিসাব, প্রাপ্ত বার্তা হিসাব, প্রাপ্ত বার্তা হিসাব, পদী হিসাব, নগদান হিসাব, প্রাপ্ত বার্তা হিসাব। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি নগদান বা কি প্রাপ্ত বার্তা হিসাব, পদী হিসাব 20,000 টাকা, নগদান হিসাব 25,600, প্রাপ্ত বার্তা 600, প্রাপ্ত বার্তা 600, প্রাপ্ত বার্তা 600, পদী হিসাব 20,000, পদী হিসাব 20,000, নগদান হিসাব 19,600, প্রাপ্ত বার্তা 600, প্রাপ্ত বার্তা কত 400। এটা হচ্ছে আমাদের অঙ্ক। আমি বারবার বলছি কেন, ওদের বোঝার সুবিধার্থে। কেন 20,000 টাকার 2% হচ্ছে 400 টাকা, এই ধরনের ক্ষেত্রে বুঝতে হবে। এখন 18 তারিখ কি বলেছে দেখো একটু প্রিয় শিক্ষার্থীরা, যে বেলির নিকট এত টাকার চেকের মাধ্যমে আদায় হলো, চেকের মাধ্যমে করি, আর আদায়ের সময় যে বার্তা হয় তাকে বলা হয় নগদ বার্তা। আদায়ের সময় যে বার্তা হয় তাকে বলা হয় নগদ বার্তা। আদায়ের সময় যে বার্তা হয় তাকে বলা হয় নগদ বার্তা। আদায়ের সময় যে বার্তা হয় তাকে বলা হয় নগদ বার্তা। আদায়ের সময় যে বার্তা হয় তাকে বলা হয় নগদ বার্তা। একটু বলি তাহলে বেলি কত টাকা পেত বা আমরা তার কাছে কত টাকা আদায় করেছি দেখি একটু। বেলির মাধ্যমে গেল, বেলি কত দেখো তো বাবা, বেলি পেতাম হচ্ছে 90,000 টাকা, তার 10% বার্তায় পাইছি, 90 9 81,000 টাকা পেয়েছি। তাহলে দেখো নগদান হিসাব কত, নগদান হিসাব 81,000 টাকা, নগদান হিসাব 71টা, বার্তা 9,000, প্রাপ্য হিসাব 90,000 টাকা। এভাবে অঙ্কগুলো করা হয়েছে। নগদান এটা তো পারবা তোমরা, যে নগদান হিসাব, ক্রয় হিসাব, নগদান হিসাব, বার্তা তো বলেছি এগুলো। লাস্ট অঙ্ক 27 নম্বরটাতে কি লিখেছি দেখি একটু, 10% বার্তা একজন দেওয়া টিকট থেকে এত টাকা আদায় হলো। এটা একটু একটু ডিফিকাল্ট, একটু বোঝার চেষ্টা করো যে 10% বার্তায় এত টাকা পেয়েছি। 10% বার্তায় মানে কি, বার্তায় মানে হচ্ছে বার্তার বাদে, তাহলে বার্তা বাদে যদি 4,500 টাকা পাই তাহলে বার্তা কত, 4,000, 10% বার্তা। একটু বোঝার চেষ্টা করো যে আমাদের পার্সেন্ট হচ্ছে 100, পার্সেন্ট কত 100, 10% বার্তা বাদ দিয়েছি, কত হয়েছে 90 টাকা। কত টাকা হয়েছে 90 টাকা। আবারও বলছি একটু বোঝার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থীরা, একটু বুঝো, একটু বুঝলেই হয়ে যাবে। আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, একটু বুঝো যে আমার বারটা কত 10%, বারটা কত 10%, কত বারটা কত 10%, আর বলছি বারটা কত 10%। তাহলে আমি যে পেয়েছি, আমি যে পেয়েছি কত পেয়েছি 90% পেয়েছি। কত পাইছি 90%। একটু বোঝার চেষ্টা করলেই তুমি বুঝতে পারবে, তাহলে তোমার সুবিধা হবে। আমি পেয়েছি কত 90%, পেয়েছি কত 90%, পেয়েছি কত 90%। আবারও বলছি পেয়েছি কত 90%, আবারও বলছি পেয়েছি কত 90%, আবার পেয়েছি কত 90%, আবার বলছি 90%। 90% সমান সমান কত 4,500, 90% সমান সমান 4,500, 90% সমান কত 4,500। তাহলে 100% কত, 100% 5,000 টাকা। তাহলে 5,000 টাকা আর 4,500 বাদ দিলে কত হয় 500 টাকা। এই 500 টাকাই হচ্ছে ডিসকাউন্ট। একটা খসড়া মনে করে দিয়েছি, দেখো তুমি একটু বুঝলে। মনে করি পদীয় 1,000%, বার্তা 5%, 95%, বাট কত পার্সেন্ট 95%। তাহলে কত বার্তা দেখো 5%, 101 টাকা হলে 95 টাকা, আর দেখো 50 টাকা। এভাবে যদি হয় তাহলে আমাদের বার্তা গুলো, এগুলো দেখো, এগুলো খসড়া করেছে প্রত্যেকটা। এই যে এখানে দেখো বাবা, এই যে প্রাপ্ত 90 টাকা হলে, প্রাপ্ত 90 টাকা, প্রাপ্ত টাকা 90, প্রাপ্য টাকা 100, 1 টাকা হলে 90 × 100, এত টাকা হলে 5,000 টাকা। এটাই হচ্ছে বার্তা লাস্ট। প্রিয় শিক্ষার্থীরা 5,000 টাকা বার্তা বাদ দিয়ে, এই 5,000 টাকা না, ফুল টাকা হতে কত 5,000, 4,500 বাদ দিলে 500 টাকা বার্তা। এভাবেই হচ্ছে একটা অঙ্ক সমস্যার সমাধান করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা তুমি দেখলেই বুঝতে পারছো বা তুমি জানতেও পারছো যে এই দেখো অঙ্কটা, তোমরা লাস্ট জাবেদাটা দেখো কি লিখছি, পদী হিসাব 1,000, নগদান বার্তা হচ্ছে 9,500, প্রাপ্ত বার্তা 50 টাকা, এভাবে। আর এটা হচ্ছে দেখো এই যে নগদান হিসাব কত আমার বাবা 4,500, প্রাপ্ত বার্তা 500,
আর প্রাপ্য হিসাব 5,000। এইটা খুব সহজ যে আমি বারটা বাদে কত পেয়েছি, বারটা বাদে কত পেয়েছি, বারটা বাদে পেয়েছি হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, বারটা বাদে পেয়েছি হচ্ছে 4,500। বারটা কত, তাহলে বারটা হচ্ছে, আমি তুমি যদি এভাবেও করতে চাও তাও পারবা, যে ভাবা যে আমাদের খুব সহজ, যে 100 টাকায় বারটা হচ্ছে কত টাকা, 100 টাকায় বারটা হচ্ছে 10 টাকা। তাহলে 4,500 টাকার এভাবে যদি করতে চাও তাহলেও দেখবে সেই 500 টাকা আছে। আমাদেরকে মনে রাখতে হবে ফুল টাকা বের করেছি প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই একটা বিষয় হয়েছে বা আমরা করতেছি। এটাই এটাই মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, এটাই মনে রাখতে হবে তোমাদের খেয়াল। দোস্তারা মিটিং শেষ করে নিই। তো আমি যে বিষয়টা তোমাদের কাছে উল্লেখ করলাম তোমরা হয়তো বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের সাথে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত জাবেদা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, তাহলে বুঝতে পারবে। জনাব বাসার 2018 সালে অক্টোবর মাসে 1 লাখ টাকা, 1 লাখ টাকা 1 লাখ টাকা নগদ 40,000, পণ্য 40,000, আসবাবপত্র 20,000 টাকা নিয়ে মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, জনাব বাসার 2018 সালে অক্টোবর মাসে মোট হচ্ছে 1 লাখ টাকা, মোট কত, 1 লাখ টাকা নগদ 40,000, পণ্য 40,000, আসবাবপত্র 20,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো। উক্ত মাসে তার লেনদেন সময় ছিল নিম্নরূপ। নগদ হচ্ছে নগদ হচ্ছে এত টাকা আসবাবপত্র ক্রয় করা হলো, নগদে এত টাকা আসবাবপত্র ক্রয় হলো। প্রিয় শিক্ষার্থীরা আমি একটু বলছি, নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে হচ্ছে আসবাবপত্র হিসাব, পারুম না যা জায়গা। কথাগুলো বন্ধ করে করলেই তো হয়ে যায়, বোকা কোথাকার, একটু কথা বন্ধ করলেই তো হয়ে যায়। আচ্ছা আসি আমরা অঙ্কে চলে যাই, আমাদের অঙ্ক খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। কি বলছি প্রিয় শিক্ষার্থীরা, নগদে 10,000 টাকা আসবাবপত্র ক্রয় করা হলো, নগদে 10,000 টাকা ক্রয় করেছো। প্রিয় শিক্ষার্থী একটু চিন্তা করে দেখো, আমি ক্রয় করেছি আসবাবপত্র, আসবাবপত্র হিসাব নগদান হিসাব ক্লিয়ার, ধারে এত টাকা আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে আসবাবপত্র হিসাব পাওনাদার হিসাব ক্লিয়ার হয়েছে। নগদে আসবাবপত্র 30,000 টাকা করে, পরিবহন খরচ 1,000 কি টাকা দেওয়া হলো। এটা তুমি দুই ভাবে করতে পারো, আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব নগদান হিসাব 31,000 টাকা, ধারে আসবাবপত্র 7,000 টাকা, পরিবহন খরচ 1,000 টাকা করা হলো। প্রিয় শিক্ষার্থীরা একটু মনে রাখো, 28,000 টাকা আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 28,000 টাকা। 24,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করে, 24,000 টাকার যন্ত্রপাতি নগদে ক্রয় করে, পরিবহন খরচ এত টাকা, সংস্থাপন খরচ এত টাকা। 500 টাকা মনে রাখতে হবে, কোন সম্পদ যখন আমি কিনি ওই সম্পত্তি সংস্থাপনের আগ পর্যন্ত এবং চালু করার আগ পর্যন্ত ওই সম্পত্তির উপরে যত টাকা খরচ করা হয় সকল টাকাই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা ওই সম্পত্তির উপর চার্জ হয়। আবারও বলছি ডিয়ার স্টুডেন্ট, আমি একটি সম্পদ ক্রয় করে আসছি, আমি একটি সম্পদ ক্রয় করেছি, সেই সম্পদ বিক্রয়ের আগ পর্যন্ত অথবা সংস্থাপন বা অথবা চালু করার আগ পর্যন্ত, চালু করার আগ পর্যন্ত ওই সম্পদের উপরে যে পরিমাণ ব্যয় হয় সকল পরিমাণ ব্যয় ওই পণ্যের মধ্যে, ওই সম্পত্তির মধ্যে সংযুক্ত হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী আবার একটু বলি, যদি মনে রাখো যে কোনো সম্পত্তি তুমি ক্রয় করেছো, সেই সম্পত্তি ব্যবহার করা অথবা চালু করা অথবা কি সংস্থাপন করা অথবা কাজ করার আগ পর্যন্ত যে ব্যয় হয় সকল ব্যয় হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা ওই সম্পত্তির মধ্যে কি হবে, অন্তর্ভুক্ত হয়ে যাবে। ধারে আসবাবপত্র ক্রয় 27,000 টাকা, পরিবহন খরচ 1,000 টাকা, তাহলে আসবাবপত্র হিসাবে ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, কি পদে হিসাব ক্রেডিট হচ্ছে 28,000 টাকা। 24,000 টাকার যন্ত্রপাতি নগদে ক্রয়, পরিবহন খরচ 500, সংস্থাপন খরচ 500 200, তাহলে পরিবহন খরচ 500, সংস্থাপন 200, 500 আর 200 কত হয় প্রিয় শিক্ষার্থী 700 টাকা। প্রিয় শিক্ষার্থী 700 টাকা মনে রাখতে হবে, 24,700, 24,700 টাকা যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এভাবে একটি হিসাব করতে হবে। প্রিয় শিক্ষার্থী 18,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো, সংস্থাপন বা এত টাকা নগদে প্রদান করা হয়েছে 1,000 টাকা, তাহলে যন্ত্রপাতি 18,000, সংস্থাপন কত 1,000, তাহলে মনে রাখতে হবে 19,000 টাকা হচ্ছে আমার যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 19,000 টাকা। যন্ত্রপাতি সংস্থাপনের মজুরি প্রদান করা হলো, যন্ত্রপাতি সংস্থাপনের মজুরি প্রদান করা হলো। যন্ত্রপাতি যদি যন্ত্রপাতি সংস্থাপন করার জন্য যে মজুরি দেওয়া হয়েছে, আমি যে যন্ত্রপাতি ক্রয় করেছি আমি সেই সংস্থাপনে বসানো, সেটআপ, ইনস্টলেশন, এগুলো করার জন্য যে ব্যয়টা করা হয়েছে সেই ব্যয়টাই হচ্ছে আমার
প্রিয় শিক্ষার্থীরা সেই ব্যয়টা হচ্ছে যন্ত্রপাতি সংস্থানের মূল্যবর্ধন করা হলো, সেই ব্যয়টা হচ্ছে অবশ্যই যন্ত্রপাতির মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমি বলেছি যে জন্য কোনো অ্যাসেট ক্রয় করে সেই অ্যাসেট যদি সংস্থাপন আগ পর্যন্ত, সেই অ্যাসেটকে বসানোর আগ পর্যন্ত, সেই অ্যাসেটকে যাবতীয় কর্মকাণ্ড করার আগ পর্যন্ত যে ব্যয়গুলো হয়ে থাকে তাকে বলা হয় সংস্থাপন ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা একটু মনে রাখো, সেটা হচ্ছে সংস্থাপন ব্যয়। মনে রাখতে হবে এটা অবশ্যই মজুরি বলা যাবে না, কারণ হচ্ছে অ্যাসেট সংস্থাপনের জন্য যে টাকা ব্যয় হয় সেইটাই হচ্ছে মজুরি, সেইটাই হচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থীরা, সেইটাই হচ্ছে আমাদের কি আমাদের যাবতীয় কি বলা হয় এটাকে সম্পদ। তাহলে নগদে মনিহারি ক্রয় করা হলো, মনিহারি ডেবিট, নগদান ক্রেডিট, ধারে সাপ্লাইজ করা হলো, সাপ্লাইজ ডেবিট, প্রাপ্য হিসাব কি ক্রেডিট, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় 7,000 টাকা যাহার বই মূল্য 11,000 টাকা, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় কত 7,000, বই মূল্য কত 11,000, পুরাতন যন্ত্রপাতি কত 7,000, বই মূল্য কত 1,000। প্রিয় শিক্ষার্থীরা তাহলে বই মূল্য 1,000 হয়ে যায়, তাহলে মনে রাখো 11,000, বই মূল্য ছিল 11,000। প্রিয় শিক্ষার্থীরা একটা কথা মনে রাখো, সম্পত্তি ছিল কত 11,000 টাকার, এখন সেটা হয়েছে কত 7,000 টাকা। তাহলে আমার কি হয়েছে, অবচয় হয়েছে। দীর্ঘদিন ব্যবহারের ফলে, দীর্ঘদিন ব্যবহারের ফলে, দীর্ঘদিন ব্যবহারের ফলে অপচয়ের কারণে, যে কোনো কারণে যদি সম্পত্তির ক্ষয় হয় তখন তাকে বলা হয় কি আমাদের সম্পত্তির অবচয়। তবে যে কোনো কারণ বলা যাবে না, কারণ হচ্ছে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যদি আগুন ধরে যায়, যদি কি হয়ে যায় ভূমিকম্প হয়ে যায়, যদি অন্য কোনো কারণে ক্ষয়ক্ষতি হয়ে যায় তাকে বলা হয় কি প্রিয় শিক্ষার্থীরা, তাকে বলা হয় কি একটু প্রকাশিত, তাকে বলা হয় অবচয়। তাহলে আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, একটু মন দিয়ে শুনো, একটু মন দিয়ে শুনলেই হয়ে যাবে যে সম্পত্তির মূল্য ছিল কত 11,000, সম্পত্তির মূল্য ছিল কত 11,000, সম্পত্তির মূল্য ছিল কত 11,000, বর্তমান কত 7,000, বর্তমান কত 7,000। তাহলে কেন এই 4,000 টাকা কোথায় গেল, 4,000 টাকা অবচয় হয়েছে। অবচয় ডেবিট সম্পত্তি ক্রেডিট বা অবচয় ডেবিট পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, তুমি যে যাই দাও সেটাই হয়ে যাবে। কাগজ কলম পেন্সিল ইরেজার এগুলো ক্রয় করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, এগুলোকে আমরা মনিহারি বলি। স্টেপলার চাই বলি কেন, কাগজ কলম কালি পেন্সিল ইরেজার কার্বন পেপার স্টেপলার পিন ইত্যাদি যাই বলো না কেন এগুলো আমরা মনিহারি বলি। মনিহারি ডেবিট নগদান ক্রেডিট, মনিহারি ডেবিট নগদান ক্রেডিট। মোটর গাড়ি ক্রয় করলো 4 লাখ, আমদানি শুল্ক কত, আমদানি শুল্ক 1 লাখ, জাহাজ ভাড়া 50,000 টাকা পরিশোধ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা একটু মনে রাখো, মোটর গাড়ি কত 4 লাখ টাকা, আমদানি কত 1 লাখ, জাহাজ ভাড়া 50, সকল কিছু এই কি মোটর গাড়ির মধ্যে অন্তর্ভুক্ত হবে। 4 লাখ আর 1 লাখ কত 5 লাখ আর 50, 5 লাখ 50। মোটর গাড়ি ডেবিট, মোটর গাড়ি কত, মোটর গাড়ি 5 লাখ 50 নগদান, মোটর গাড়ি 5 লাখ 50 আর হচ্ছে নগদান। প্রিয় শিক্ষার্থীরা একটু মন দিলেই বুঝতে পারবে, একটু মন দিয়ে বুঝলেই তুমি বুঝতে পারবে। মোটর গাড়ি ক্রয় করা হলো, মোটর গাড়ি ক্রয় করা হলো 4 লাখ টাকা, কত টাকা 4 লাখ টাকা। প্রিয় শিক্ষার্থী কয় লাখ টাকা 4 লাখ টাকা। আবারও বলছি মোটর গাড়ি কত 4 লাখ টাকা, আমদানি কত 1 লাখ, জাহাজ ভাড়া 50। তাহলে মোটর গাড়ি ডেবিট আর হচ্ছে মোটর গাড়ি ডেবিট আর কি নগদান ক্রেডিট কত 5 লাখ 50। নগদে, নগদে 80,000 টাকার মূল্যের লোহার সিন্দুক, স্টিল আলমারি এবং এসি স্টাপলার এগুলো সবকিছু হচ্ছে অফিস সরঞ্জাম। প্রিয় শিক্ষার্থীরা ক্যালকুলেটর ঘড়ি টাইপ এগুলো সব হচ্ছে কি আমাদের সবকিছু মনে রাখতে হবে, এগুলো হচ্ছে কি আমার সব হচ্ছে অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম ডেবিট নগদান ক্রেডিট, নগদে চেয়ার টেবিল আলমারি ক্যাবিনেট এগুলো হচ্ছে আমার ফার্নিচার, সকল হচ্ছে ফার্নিচার, ফার্নিচার ডেবিট, ফার্নিচার হচ্ছে আসবাবপত্র, আসবাবপত্র ডেবিট নগদান ক্রেডিট। যন্ত্রপাতি অবচয় করা হলো অবচয় ডেবিট, যন্ত্রপাতি ক্রেডিট অথবা দেখো অথবা পঞ্জীবিত অবচয় ক্রেডিট। এভাবে এই অঙ্কগুলো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো নগদান কয় আসবাবপত্র আর হচ্ছে মূলধন, ঠিক আছে, আসবাবপত্র নগদান, আসবাবপত্র পদীয়, আসবাবপত্র নগদান, সব যা বলেছি তাই। এইখানে আসবাবপত্রকে আলাদা করে দিয়েছে, আমরা আলাদা করে দিব না, এই দেখো নিচে আবার একাত্র করেছে। তাহলে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে যন্ত্রপাতি বলো আর যাই বলো, সম্পত্তি যদি কিনে ওই সম্পত্তি ব্যবহার আগ পর্যন্ত, ওই সম্পত্তি ব্যবহারের আগ পর্যন্ত, ওই সম্পত্তি ব্যবহারের আগ পর্যন্ত যত খরচ হয়ে থাকে তত সব খরচে কি হয় ওই সম্পত্তির মধ্যে অন্তর্ভুক্ত হয়। এখানে হবে এটা হচ্ছে যন্ত্রপাতি নগদান, দেখো যন্ত্রপাতি নগদান পদীয়, এভাবে প্রত্যেকটা বিক্রয়জনিত ক্ষতি বলেছে। আমরা বিক্রয়জনিত কেন ক্ষতি বলবো, আমরা বিক্রয়জনিত কেন বই মূল্য এত টাকা, নগদ মূল্য এত টাকা, এটা বিক্রয়জনিত ক্ষতি না, এটা হচ্ছে অবচয়। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখতে হবে এটা অবচয়, বিক্রয়জনিত ক্ষতি না দেওয়া উত্তম। এরপরে দেখো আমাদের অঙ্কটা পুরোপুরি হয়ে গেছে। এইভাবে আমাদের একটা অঙ্ক, দুটো অঙ্ক শেষ করলাম। প্রিয় শিক্ষার্থীরা এখন যে বিষয়টা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত জাবেদা।
কথা আছে কোনো কারো? স্যার সময় তো প্রায় শেষ। আমি তো ইচ্ছে করলেও সময় ধরে রাখতে পারবো না, পারবো? বলো, ইচ্ছে করলে কি ধরে রাখা না যাবে? স্যার, রাখা যাবে না। না। সো সময় তো যাবেই, তাই না? তাহলে আমি এটা শুরু করে দিই একটু। কোনো কোশ্চেন আছে না বলো? বাপরে, কোশ্চেন আছে না? বল বল, কেউ এনিওয়ান? হ্যালো? নাই রে, স্যার, কোনো কোশ্চেন কোশ্চেন নাই? নাই কারো স্যার। নাই? দেখ তো কারো আছে কিনা। কে? মাশরুফ ইসলাম ইফতি, বাহ, হ্যান্ডসাম হিরো। আর কে হিরো? আর কোনো হিরো আছে? নেই। গুড। ওকে, স্টিল আমি এখন শুরু করছি বিনিয়োগ সংক্রান্ত জাবেদা। মিস্টার মনি বা মিস মনি, সরি মিস মনি 18 সালের এত এত টাকা আসবাবপত্র, এত টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলো। ভালো কথা, খুব সহজ, আমাদের কোনো সমস্যা নাই। নগদান হচ্ছে 50 আর হচ্ছে 15, 65,000 টাকা নগদান, আসবাবপত্র 30, আর হচ্ছে ঋণ হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট, মনে রাখলেই হয়ে যাবে। মিস মনি, মিস মনি, যেখানে হচ্ছে কত টাকা, 50, 30 এবং ঋণ কত, ঋণ কত, 15,000। তাহলে হচ্ছে এই ঋণের টাকা হচ্ছে এখানে যে চলে যাবে এই নগদে। তাহলে নগদান হচ্ছে 65, আসবাবপত্র হচ্ছে 30, ঋণ হচ্ছে ক্রেডিট 15, বাকিটা হচ্ছে 80,000 টাকা মূলধন। চেয়ার, চেকের মাধ্যমে এত টাকা শেয়ার করলো, ভালো কথা। বিনিয়োগ ডেবিট, ব্যাংক ক্রেডিট, প্রতিটি 10 টাকা মূল্যের ঢাকা ব্যাংকের এত টাকার শেয়ার ক্রয় করছে, বিনিয়োগ ডেবিট, নগদান ক্রেডিট। 8% হারে ঋণপত্র ক্রয় করা হলো, 8% হারে ঋণপত্র ক্রয় করা হলো। ওকে, তাহলে আমি ঋণপত্র ক্রয় করছি, তাহলে বিনিয়োগ আর হচ্ছে নগদান। চেকের মাধ্যমে শেয়ার ডিভিশন প্রাইস বন্ড, বিনিয়োগ, নগদান। এরপরে এত টাকার শেয়ার এত টাকা বিক্রি করা হলো, 20,000 টাকার শেয়ার 25,000 টাকায় বিক্রি করা হলো। একে বলা হয় ফ্ল্যাকচুয়েট অফ ফান্ড। দেখো, এই যে দেখো, ফ্ল্যাকচুয়েট অফ ফান্ড, বিনিয়োগ থেকে লাভ। আমি মনে করছি সব বিনিয়োগ, সব বিনিয়োগ, যে বিনিয়োগ, নিয়োগ, এটা হচ্ছে বিনিয়োগ থেকে লাভ, বিনিয়োগ থেকে লাভ। আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, যে আমি বিনিয়োগ করেছি কত টাকা, বিনিয়োগ করেছি 20,000 টাকা, পাইছি কত, 25, তাহলে 20,000 টাকা লাভ। নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট বা ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগ ক্রেডিট, আর হচ্ছে বিনিয়োগজনিত লাভ ক্রেডিট। এত টাকার ক্ষতি, তাহলে 20,000 টাকা এত টাকা ক্ষতি হলো, ক্ষতি ডেবিট হয়ে যাবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে নগদান 18, বিনিয়োগজনিত ক্ষতি 2,000 টাকা, সেটা হচ্ছে কি হয়েছে, সেটা হচ্ছে ডেবিট হয়েছে। বিনিয়োগ কত, 20,000 টাকা। একটা লাভ হয়েছে, একটা ক্ষতি হয়েছে, একটা লাভ হয়েছে, একটা ক্ষতি হয়েছে। খুব সুন্দর কথা আমরা দেখলাম, এটা ক্ষতি হয়েছে। এরপরে কি আছে দেখি, লাস্ট, সমমূল্যে বিক্রি করছে, লাভও না লসও নাই, ভালো কথা। তাহলে নগদান হিসাব আর হচ্ছে বিক্রয় হিসাব, নগদান হিসাব আর কি, বিনিয়োগ যে 20,000 টাকা। দেখছো বাবা, দেখে নাও, নগদান হিসাব, বিক্রয় হিসাব। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে বিনিয়োগের সুদ পাওয়া গেল, নগদান যদি বলি, নগদান হিসাব, বিনিয়োগের সুদ হিসাব, বিনিয়োগের সুদ আয় হিসাব লিখলেও আমরা লিখতে পারি। দেখো, বিনিয়োগের সুদ হিসাব বা বিনিয়োগের সুদ আয় হিসাব লিখে দিয়েছি। এরপর হচ্ছে ব্যাংক মারফত বিনিয়োগের সুদ আদায়, ভালো কথা। ব্যাংক হিসাব, বিনিয়োগের সুদ হিসাব, ব্যাংক হিসাব, বিনিয়োগের সুদ হিসাব, ব্যাংক হিসাব, বিনিয়োগের সুদ হিসাব। 50,000 টাকা সঞ্চয়পত্র ভাঙানো হলো, বাস, সঞ্চয়পত্র ভাঙানো হলো কি, সঞ্চয়পত্র যদি ভাঙাই তাহলে বিনিয়োগ নগদ টাকা আসবে, নগদান হিসাব, বিনিয়োগ হিসাব। এই হচ্ছে অঙ্ক। আজকের আজকের এই পর্যন্ত আলোচনা। তোমাদের এই আলোচনার মধ্যে কোনো সমস্যা আছে বলো? না স্যার। মিজানুর রহমান, কি রে বাবা, কোনো কথা নাই কারো? হুম, স্যার সমস্যা নেই। কারো কোনো সমস্যা নাই? স্যার নাফিস, বাকিদের জানি না, কিন্তু আমার সমস্যা নেই। নাফিস,
নুরুল নবী, রায়হান কি খবর, রাউফুল কি খবর? জি স্যার। ওকে, ক্লাস ওকে? জি স্যার। জি স্যার। আছে না? আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে মানে এগুলো কি আছে কিনা আল্লাহ জানে। মোহাম্মদ আর আরহাম না আর হ্যাঁ আরহাম নাকরাম, আরহাম স্যার। আরহাম আনাস নাকি আনজির। আনজি? আনজির। আনজির দেখতে না, শুধু আনহাম আনাস আছে। আনহাম আনাস, ওরে বাবারে খুব সুন্দর নাম, কঠিন নাম বাবারে, অনেক কঠিন নাম রে।